দেড় বছর ধরে নিখোঁজ গোপালগঞ্জ বগুড়ার ৩ পরিবারের ৯ জন। সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় পাড়ি জমিয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। ওরা তাই লন্ডনে থাকতো, আমি তাই শুনছি, কিন্তু আমি তো জানি না যে এখন কোথায় কি, তা আমি কিছুই বলতে পারবো না। যখন ইন্ডিয়াতে পড়াশোনা করেছে তখন সে কোনো পরেশগার কোনো নামাজও পড়তো না, বাদ্যযন্ত্র নিয়ে ঘুরতো, কানে দুল টুল নিয়ে ঘুরতো। ইংল্যান্ডে যাওয়ার পরে সে নামাজ টামাজ ধরছে আর কি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী সমাবেশ, নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান। জঙ্গি হামলা মোকাবেলা করার জন্য বাংলাদেশের এই গার্মেন্টস শ্রমিকরাই যথেষ্ট। প্রাথমিক শিক্ষকরা জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ। আমরা এদেশের জঙ্গিবাদ উত্থান হতে দেব না। জঙ্গিরা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে, চক্রান্ত অব্যাহত রেখেছে। এই যুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ময়মনসিংহে ছিনিয়ে নেয়ার সময় র্যাবের গুলিতে শোলাকিয়া হামলার আসামি শফিউল সহ 2 জঙ্গি নিহত, 3 র্যাব সদস্য আহত, অস্ত্র, গুলি ও মোটরসাইকেল জব্দ। জঙ্গিবাদ প্রতিরোধে ফেনীর মাদ্রাসাগুলোতে বিশেষ বয়ান ও জলসার উদ্যোগ, সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, 7 আগস্ট থেকে শুরু হচ্ছে গণশুনানি। ক্ষতিগ্রস্ত হবে রপ্তানিমুখী শিল্প, আশঙ্কা ব্যবসায়ীদের। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার আদেশে বিপাকে সাধারণ মানুষ। সময়ের সাথে এই সংক্রান্ত আইনেও পরিবর্তন আনতে হবে বলছেন নগর পরিকল্পনাবিদরা। এবং দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জনজীবন। ফসল নষ্ট হওয়ায় উদ্বিগ্ন কৃষকরা, পানি ঢুকে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা। গত 1.5 থেকে 2 বছর ধরে নিখোঁজ আছে গোপালগঞ্জ ও বগুড়ার 3টি পরিবারের 4 শিশু সহ 9 জন। কোথায় আছে তা নিশ্চিত করতে না পারলেও স্বজনরা তাদের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গোয়েন্দাদের ধারণা 3টি পরিবারই পাড়ি জমিয়েছে সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকায়। গোপালগঞ্জ প্রতিনিধি আমির হামজা এবং বগুড়ার প্রতিনিধি মাজেদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ওমর ফারুকের রিপোর্ট। হাইকোর্টের আইনজীবী একেএম তুর্কিউর রহমান 2015 সালের 15 এপ্রিল স্ত্রী রিদিতা রাহিলা ইকবাল ও 1 বছর বয়সী শিশুকন্যা মাইশা বিনতে তাকিকে নিয়ে কথিত ইসলামিক স্টেট বা আইএস নিয়ন্ত্রিত সিরিয়ায় যায় বলে জানাচ্ছে গোয়েন্দারা। তারা আরও বলছেন, তুর্কিউর অস্ট্রেলিয়াতে পড়াশোনার সময়ই জঙ্গিবাদে দীক্ষা নেন। দেশে ফিরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্নেলের মেয়েকে বিয়ে করেন। বগুড়ার কালীতলায় তুর্কিউর রহমানের পৈতৃক ভিটা। স্ত্রী, শিশু, কন্যা সহ তার সিরিয়া পাড়ি জমানোর খবর সম্পর্কে নিশ্চিত নয় পরিবার। তবে আব্দুল খালেক জানান, ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার কথা বলে নিরুদ্দেশ হন তার ছেলে। ক্লাস 4 থেকে ও লেভেল পর্যন্ত দার্জিলিংয়ে, ইন্ডিয়া দার্জিলিংয়ে পড়াশোনা করেছে। আর ঢাকায় করেছে, এ লেভেল করেছে 1.5 বছর, 2 বছর করেছে এলসিএসে, এবং পরবর্তী আসেও সে কিন্তু এলসিএসে কিন্তু লেকচার হিসেবে ছিল। আগে তো সে যখন ইন্ডিয়াতে পড়াশোনা করেছে তখন সে কোনো পরেশগার কোনো নামাজও পড়তো না, বাদ্যযন্ত্র নিয়ে ঘুরতো, কানে দুল টুল নিয়ে ঘুরতো। তারপর আমি বললাম, তুমি এই ধরনের মুসলমান হয়ে এরকম নিয়ে তুমি চলাফেরা করো কেন? তখন এখানে নামাজও পড়াতে পারে নাই। ইংল্যান্ডে যাওয়ার পরে সে ওখানে যাওয়ার পরে সে একটু নামাজ টামাজ ধরছে আর কি। এদিকে পরিবার সহ নিখোঁজ আছেন 2 বোন সাইমা আক্তার মুক্তা এবং রাবে আক্তার টুম্পা। গোয়েন্দারা বলছেন, 2014 সালের 15 আগস্ট গর্ভবতী মুক্তা 6 ও 4 বছর বয়সী 2 শিশু পুত্রকে নিয়ে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমান। সেখানেই ড্রোন হামলায় নিহত হন তার স্বামী শিফুল হক সুজন। একই সময়ে টুম্পাও লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমান বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাতুরতিয়া গ্রামের এই 2 নারীর বাবা সুলাইমান শেখও জঙ্গি অর্থায়নের কারণে জেল খেটেছেন বলে গোয়েন্দারা জানিয়েছেন। তবে তাদের গ্রামের স্বজনরা এসবের কিছুই জানেন না। ওরা তাই লন্ডনে থাকতো, আমি তাই শুনছি, কিন্তু আমি তো জানি
না যে এখন কোথায় কি তা আমি কিছুই বলতে পারবো না। সম্প্রতি তৃতীয় দফায় সন্দেহজনক নিখোঁজ 8 ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যাদের সবাই জঙ্গি তৎপরতায় জড়িত বলে সন্দেহ তাদের। ওমর ফারুক, সময় সংবাদ। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সারা দেশের মতো খুলনায় হলো মতবিনিময় সভা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই সভায় জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সকালে নগরীর একটি হোটেলে সভা হয়। বাংলাদেশ বেতার আয়োজিত এই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিভাগীয় কমিশনার, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে তরুণদের সচেতন করতে সরকারের পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও সচেতনতা তৈরির আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গিদের পক্ষে যারা কথা বলছেন মূলত তারাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। জঙ্গিরা কেবলমাত্র ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, মুসলমানদের বিপদে ফেলছে, দেশকে বিপদে ফেলছে। সুতরাং আমরা যখন ঐক্যবদ্ধ, এই জঙ্গিরা যতই মানুষ মানো না কেন তোমাদের দমন আমরা করব, বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ উপহার দেব। এদিকে জঙ্গিবাদের নামে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পোশাক শ্রমিকদের জঙ্গি বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার সাথে তারাই জাতীয় ঐক্যে যাবে যারা ধর্ম ও বাংলাদেশে বিশ্বাস করে না। এ সময় সম্মিলিতভাবে জঙ্গিবাদ নির্মূল করার আহ্বান জানান মন্ত্রী। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে। গার্মেন্টস সেক্টর চলছে বলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা আজকে আপনারা রাখছেন। সেই গার্মেন্টসকে ধ্বংস করার জন্য কিন্তু আজকের এই ষড়যন্ত্র। আমরা লক্ষ্য করেছি যে জঙ্গির নামে বিএনপি জামাত নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র করছে। আমরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ। আমরা এদেশের জঙ্গিবাদ উত্থান হতে দেব না। আমরা জঙ্গিবাদকে নির্মূল করব ইনশাআল্লাহ। এদিকে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই জঙ্গি হামলা চালানো হচ্ছে উল্লেখ করে জঙ্গিবাদ নির্মূলের সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পোশাক শ্রমিক নেতারা। জঙ্গি বিরোধী কর্মসূচির ধারাবাহিকতায় সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কনফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স উদ্যোগে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এ সময় তারা জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করেন। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে জঙ্গি বিরোধী কমিটি গঠন করার আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, দেশের তৈরি পোশাক খাতের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসের যারা ষড়যন্ত্র করছে, আমরা সেই ষড়যন্ত্র কখনোই সফল হতে দিতে পারি না। কারণ এই শিল্পের সাথে আমার এই ছোট ছোট মা বোনেরা জড়িত। তারা যদি চাকরি হারা হয় তাহলে তাদের বেঁচে থাকার আর কোনো উপায় থাকবে না। আমরা ইতিমধ্যে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক শিল্পাঞ্চলে জঙ্গি বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেক বইয়ে জঙ্গিবাদকে উস্কে দেয় এমন উপাদান রয়েছে বলে মনে করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। এসব বিষয় তুলে ধরলেও মাদ্রাসা শিক্ষা বোর্ড কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ মাদ্রাসা ইউনিটের এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন। এ সময় বক্তারা বলেন, ইসলামের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদ্রাসার ছাত্ররা যাতে জঙ্গি মতাদর্শ উদ্বুদ্ধ না হয় এজন্য মাদ্রাসা শিক্ষকদের সতর্ক থাকারও পরামর্শ দেন আলেম ওলামারা। 251টি ত্রুটি আমরা ধরে দিয়েছি, কিন্তু আলিয়া মাদ্রাসা বোর্ড এই জিনিসগুলোকে তারা যথেষ্ট আমল দিচ্ছে না। বাংলাতে মদুদি দর্শনের বই বাংলাতে কিনা ইসলামের মূল দর্শন থেকে যেন তারা দূরে যেতে পারে, মাদ্রাসা কারিকুলাম সেই ব্যবস্থাটাই বাস্তবায়ন করেছে, যেটা ইসলাম থেকে তারা দূরে সরাই দিচ্ছে। বিধায় আমরা তাদেরকে সজাগ করেছি, তারা শুনতেছে না।
সম্প্রতি দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠায় নড়ে চড়ে বসেছে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। ইসলামের অপব্যাখ্যা দিয়ে যাতে কাউকে বিপথগামী করতে না পারে সেজন্য ফেনীর মাদ্রাসাগুলোতে জঙ্গি বিরোধী বয়ান ও জলসার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষের এই উদ্যোগ সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। জুলাস তালুকদারের তোলা ছবিতে রিপোর্ট বক্তিয়ার মুন্নার। প্রায় 5000 শিক্ষার্থীর ফেনীর রশিদিয়া কওমি মাদ্রাসার জলসায় কুরআন সুন্নাহর আলোকে চলছে জঙ্গি বিরোধী বয়ান। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ এগুলা ইসলামে আদৌ পছন্দ করে না। কম বেশি এমন চিত্র ফেনীর প্রায় সব মাদ্রাসাগুলোতেই। মাদ্রাসা কর্তৃপক্ষের হিসেবে বেশি হলেও পুলিশের হিসেব মতে জেলায় বিভিন্ন পর্যায়ের কওমি মাদ্রাসা 125টি, আলিয়াসহ একই ঘরানার মাদ্রাসা 91টি, হাফিজিয়া নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা 48টি। এসব মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যাও 1.5 লাখেরও বেশি। তাদের ভিতর ইসলামের অপব্যাখ্যায় কোনো জঙ্গিবাদের বাসা যেন বাঁধতে না পারে সেই ব্যাপারে মাদ্রাসাগুলোতে চলছে নানা উদ্যোগ। হুজুর আমাদেরকে এটাই শিক্ষা দিতেছেন যে ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না এবং এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নেই। ইসলাম আমাদেরকে কোনো অরাজকতা সৃষ্টি করতে বলে না, মানুষ হত্যা করার জন্য বলে না, বা জঙ্গি সৃষ্টি করার কথা বলে না। জঙ্গি সংগঠন যাতে সংযুক্ত কেউ যদি কোনো ধরনের আমাদের সাথে কার্যক্রম করতে চায় তখন আমরা সাথে সাথে এগুলো হুজুরদেরকে জানানোর জন্য বলা হইতেছে। কেউ কেউ যদি ইসলামের খোলসে আর লেবাসে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত থাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। ফেনীর পুলিশ সুপার মনে করেন মাদ্রাসাগুলোর এই উদ্যোগ সফল হলে জঙ্গিদের সদস্য সংগ্রহ ও কর্মকাণ্ড কঠোর বাধার মুখে পড়বে। জঙ্গিবাদের জন্য যে সমস্ত লোকজন এই রিক্রুটমেন্ট পদ্ধতিতে আছে আশা রাখি তারা আর মানুষকে বিভ্রান্ত করতে পারবে না এবং আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে বিভ্রান্ত করে ওই পথে নিয়ে যাওয়ার সুযোগটা আস্তে আস্তে কমে। মাদ্রাসা ছাড়াও জেলায় 1998টি মসজিদের বয়ান ও বৈঠক সবই নজরদারির মধ্যে আছে বলে দাবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ময়মনসিংহের নান্দাইলে গুলিতে শোলাকিয়া হামলার আসামি শফিউল ইসলাম ওরফে মোক্কাতিল সহ 2 জঙ্গি নিহত হয়েছে। র্যাবের দাবি শফিউলকে ছিনিয়ে নেওয়ার সময় বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সায়েম আকন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। র্যাব জানায় শোলাকিয়া হামলার দিন ঘটনাস্থল থেকে আটক জঙ্গি শফিউল ইসলাম ওরফে মুকাত্তিল গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে কিশোরগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করতে নিয়ে যায় র্যাব। জেলার নান্দাইল এলাকায় পৌঁছানোর পর র্যাবকে লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়ে তার সহযোগীরা। এতে র্যাবের 3 সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র্যাবও। রাস্তা ফাঁকা, একটু গুড়ি বৃষ্টি পড়েছে, আমরা তো বুঝতে পারি নাই। আমরা গাড়ি তো পিছনে মনে করেন যখন তারা ককটেল ফুটাইছে তারপরে পিস্তলে গুলি করছে, মনে করেন যখন আমরা তো মনে করেন যে জানি যে আগে শোলাকিয়া মনে হচ্ছে, আমরা মনে করেন যে আর কোনো ইয়া নাই, ডাইরেক্ট ফায়ার করে মনে করেন যে করি। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শফিউল সহ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ র্যাব মানে তারা 2টা রোগী এনে হাসপাতালে আসার আগে রোগী 2টা মারা গেছে, ব্রড ডেড হিসেবে পাইছি আমরা। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল, বোমা ও অস্ত্র উদ্ধার করে র্যাব। কিশোরগঞ্জ পুলিশ স্টেশনে তাকে পৌঁছে দেওয়ার জন্য, পুলিশ হেফাজতে দেওয়ার জন্য আজকে পেট্রোল সহ তাকে পাঠানো হয়। নান্দাইল চৌরাস্তা মোড়ে পৌঁছার পূর্বেই এখানে সন্ত্রাসী কর্তৃক তাকে ছিনিয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীরা আক্রমণ করে। তাদের আঘাতে আমাদের সৈনিকও এখানে ইনজিউর্ড হয়। পরবর্তীতে আমরা জানতে পারি এখানে যে 2 জন আহত হয় এবং হসপিটালে নেওয়ার পর তারা মৃত ঘোষণা করে। এ ঘটনায় আশপাশের এলাকায় ও একটি মাদ্রাসায় তল্লাশি চালায় র্যাব। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দুপুরের সময়ে আরো থাকছে বন্যার প্রভাবে রাজধানীর বাজারে বেড়েই চলেছে সবজির দাম, উৎপাদন ব্যাহত। সরবরাহ সংকট সামাল দিতে কৃষকদের বন্যা পরবর্তী প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দেশে কোনো আইএস নেই, স্বাধীনতার বিরোধিতাকারীরাই ভিন্ন রূপে এ নাম ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলে আবারও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে কক্সবাজারে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। এ সময় বিজিবির মহাপরিচালক, স্থানীয় সংসদ সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন। সমাজের প্রতিষ্ঠিত তাদের বাবা মা, তাদের ছেলে মেয়ে এই দলে ঢোকানোর জন্য তারা প্রচেষ্টা নিয়েছিল, শুনছিলাম, এখন দেখলাম তাই করছে, যাতে সন্দেহের তীরটা তাদের দিকে না যায়, সেই জন্যই এটা করেছিল। আমরা কিন্তু সেই জায়গায়ও
আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের নিরাপত্তার বাহিনী কিন্তু আমরা সেই জায়গাটুকু আমরা নির্দিষ্ট করেছি। এরা কারা? ওরা তারাই যারা জেএমবি, হুজি, শিবির এই সমস্ত নামে যারা আত্মপ্রকাশ করেছিল। এরা কোনো সময় আল কায়দা হতে চেয়েছে, কোনো সময় তালেবান হতে চেয়েছে, এখন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এখন আইএস হতে চাচ্ছে। জামায়াত ও বিএনপি পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাসী, তাই তারা জোট থেকে বিচ্ছিন্ন হতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডিতে আবাহনী ক্রীড়া চক্র ক্লাবে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন। এছাড়া বনানী কবরস্থানে শেখ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সন্ত্রাসীদের রক্ষা করতে বিএনপি ঐক্যের ধোঁয়া তুলছে। বিএনপি নেতৃত্বেই কিন্তু আজকে জামায়াত এবং বিএনপি সন্ত্রাসীরা সারা দেশে সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে। গত কয়েক বছর ধরে দেশবাসী এটা জানে। আজকে সেই সমস্ত সন্ত্রাসীকে রক্ষা করার জন্যই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের ধোঁয়া তুলেছেন। তার জোটের মধ্যে যে সন্ত্রাসী দল, যুদ্ধাপরাধী দল জামাত ইসলামী আছে, তাদের সঙ্গ ত্যাগ করে বেরিয়ে যদি আসতে পারে, তাহলে হয়তো দেশবাসী তাদের সঙ্গে ঐক্যের কথা বা তার সঙ্গে আলাপের কথা ভাবতে পারে। এই দুটি দল, বিএনপি এবং জামাত, তারা দুটি দলই পাকিস্তানের ভাবধারায় প্রতিষ্ঠিত, পাকিস্তানের ভাবধারায় পরিচালিত। এরা কখনো বিচ্ছিন্ন হবার নয়, এরা বিচ্ছিন্ন কখনো হবে না। অসাংবিধানিকভাবে ক্ষমতায় থাকার কারণেই সরকার জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের প্রভাব নিয়ে ভয় পাচ্ছে। এজন্যই জাতীয় ঐক্য চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সরকার ক্ষমতায় টিকে আছে বিদেশি শক্তির ভিত্তিতেই, তাই দেশের স্বার্থের চেয়ে বিদেশিদের স্বার্থ রক্ষা করতেই বিভিন্ন চুক্তি করেছেন বলেও তিনি মন্তব্য করেন। তারা ভয় পায় এই কথা চিন্তা করে, যদি জাতীয় বৃহত্তর ঐক্য গড়ে ওঠে তাহলে তার প্রেক্ষিত কি সেটা আবার আসবে। সেখানে গণতান্ত্রিক পরিবেশ লাগবে, সেখানে আইনের শাসনের যে ব্যত্যয় ঘটছে সেগুলো সংশোধিত হতে হবে। ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে, কোনো চুক্তিই বাংলাদেশের সপক্ষে আসে নাই। ভারতকে তারা খুশি করতে চায়, খুশি করে তারা চায় ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। জঙ্গিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিক্ষকরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে সমিতির সভাপতি আবুল বাশার কথা জানান। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষক অংশ নেন। গুলশান ও শোলাকিয়া সহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চালানো জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানান তারা। জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করতে নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে জঙ্গিবাদ বিরোধী মিছিল বের করা হয়। হাইকোর্ট মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। বছর না ঘুরতেই আবারও প্রাকৃতিক গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সঞ্চালন ও বিতরণজনিত খরচ বেড়ে যাওয়ার যুক্তি দেখিয়ে এরই মধ্যে গ্যাস বিতরণ কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। আগামী 7 আগস্ট থেকে শুরু হওয়া গণশুনানির পর নির্ধারিত হবে গ্যাসের নতুন মূল্যহার। তবে বিশ্লেষক ও ব্যবসায়ীদের আশঙ্কা, এখন গ্যাসের মূল্য আরও বাড়ালে ক্ষতি হবে রপ্তানিমুখী শিল্পের, নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির ক্ষেত্রেও। রিপোর্ট দেবাশিস রায়ের। গৃহস্থ ঘরের হেসেল থেকে শুরু করে পরিবহন, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন সহ দৈনন্দিন জীবনের জ্বালানি চাহিদার একটা বড় অংশেরই প্রাথমিক উৎস প্রাকৃতিক গ্যাস।
মূল্যবৃদ্ধির বছর পার না হতেই আবারও গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কমাস আগে বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলোর পক্ষ থেকে গ্যাসের নতুন মূল্য এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাব করা হয়। মূল্যহারে 130% পর্যন্ত দাম বৃদ্ধির দাবি করা হয়েছে, যাতে এক চুলার মূল্য দাঁড়াবে 1100 টাকা, 2 চুলা 1200 টাকা। বাড়বে মিটারযুক্ত আবাসিক গ্যাস ও সিএনজি সহ শিল্প খাতেও। আমাদের এখানে পরীক্ষা করতে হবে যে এই যে এতটা মূল্য বৃদ্ধি যে তারা চেয়েছে, যে আসলে এখানে কতখানি খরচ বৃদ্ধি পেয়েছে, সেই যুক্তিগুলি কি, সেটা ওই উন্মুক্ত শুনানি যখন হবে সেখানে খোলাখুলিভাবে তাদেরকে বলতে হবে। তবে জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী মহলের আশঙ্কা, বিকল্প জ্বালানির ব্যবস্থা না করে এভাবে মূল্য বৃদ্ধিতে লোকসানের মুখে পড়বে রপ্তানিমুখী শিল্প। গ্যাস সংকটে থাকা অবস্থায় তো তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, তাতে তাদের উৎপাদন ব্যয় বাড়ছে। তারপরে সেই গ্যাসের দাম যদি আবার তাদের বাড়িয়ে দেওয়া হয়, তার মানে তারা তো ক্রস ফায়ারে পড়ে গেল। যারা রপ্তানিকারক তাদের হবে সবচেয়ে বড় সমস্যা। তার কস্ট অফ প্রোডাকশনও বেড়ে যাচ্ছে, তখন তার কম্পিটিটিভনেস উইথ দি কম্পিটিং কান্ট্রিজ তারা কিন্তু একটু পিছিয়ে যাবে। শিল্প খাতে গ্যাসের পরিবর্তে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিও উঠে আসে ব্যবসায়ীদের তরফ থেকে। বিদ্যুতে 14-15 হাজার মেগাওয়াটের যে ক্যাপাসিটি আছে, সেটা ফুল ক্যাপাসিটি প্রোডাকশন করুন। কোয়ালিটি পাওয়ার 5 থেকে 6 টাকায় বা কিলোওয়াটে আপনি দেবার ব্যবস্থা করুন, তাহলেই শিল্প বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে। তাদের মতে গ্যাস বিদ্যুৎ সহ শিল্প খাতে জ্বালানির মূল্য বৃদ্ধিতে দেশি বিদেশি বিনিয়োগ পরিস্থিতিও হুমকিতে পড়ার আশঙ্কা থেকেই যায়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় কোচদের আত্মবিশ্বাস বাড়াতে সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিলেন আকিব জাভেদ। 7 দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে দেশের কোচদের নিয়ে কাজ করেন পাকিস্তানের এই সাবেক পেসার। বাংলাদেশের কোচদের সাথে ক্রিকেটীয় দর্শনের আদান প্রদান করে বেশ সন্তুষ্ট তিনি। I have learned something from them which is will help me move forward. আসলে কোচদের সাথে কথা বলাটা সবসময় আনন্দের। আমি তাদের থেকে শিখেছি এবং তারাও আমার কথা মন দিয়ে শুনেছে। ভিন্ন দেশে ক্রিকেটীয় সংস্কৃতি ও দর্শনটা ভিন্ন ভিন্ন। আমি পেস বোলিং নিয়ে যেভাবে ভাবি, হয়তো অন্য কেউ অন্যভাবে ভাববে। এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের কোচরা যথেষ্ট পরিণত, শুধু তাদের একটু আত্মবিশ্বাস যোগান দিতে হবে। So that is, I think, really good in learning when you ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের অভিযোগে 44 নেপালি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানায় মিরপুর ডিওএইচএসের ভেতরে অভিযান চালানো হয়। এতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বাংলাদেশে অবস্থানের অপরাধে এই নাগরিকদের আটক করা হয়। পুলিশ আরও জানায়, আটককৃতরা গত মে মাসে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। গত 19 জুন ভিসার মেয়াদ শেষ হলেও তারা দেশ ত্যাগ করেনি। এদের বিরুদ্ধে বিদেশি অ্যাক্ট অনুযায়ী মামলা অথবা পুশব্যাক করা হবে বলে পুলিশ জানিয়েছে। দুপুরের সময়ে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি বাংলাদেশি ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, আশঙ্কা ব্যবসায়ীদের। এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশার ড্র দিয়ে অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের অভিযান শুরু করল নেইমারের ব্রাজিল। আর্জেন্টিনাকে 2-0 গোলে হারালো পর্তুগাল। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে কি পরিমাণ সবজি ঢাকায় আসে তা যাচাই হচ্ছে না, ফলে লাগামহীনভাবে বাড়ছে দাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে যখন বন্যাকে দুষছেন বিক্রেতারা, তার পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ ক্রেতাদের। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বিপণন ব্যবস্থা স্বাভাবিক রাখতে দুর্যোগ পরবর্তী সময়ে কৃষকদের ঋণ সুবিধার পাশাপাশি দ্রুত উৎপাদনের কাজ শুরুর ব্যাপারে সরকারের সহযোগিতা প্রয়োজন। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকা। তবে এর মধ্যে পানি কমতে শুরু করায় পরিস্থিতি স্বাভাবিক হতেও শুরু করেছে। বন্যার কারণে পণ্যের সরবরাহে ঘাটতি রয়েছে বলে দাবি করেছেন বিক্রেতারা। তবে বাজার ঘুরে দেখা গেছে বিক্রেতাদের ঝুড়ি ভর্তি ইলিশ, রুই, কই, চিংড়ি সহ নানা ধরনের মাছ, কিন্তু দাম শুনেই তা কেনার আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। একই অবস্থা পলাশীর সবজি বাজারে। এখানেও দাম বৃদ্ধির কারণ একটাই, বন্যা। এমন দাবি করে বিক্রেতারা বলছেন, পানি বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা, নষ্ট হচ্ছে শাকসবজি। তবে তা একেবারেই মানতে নারাজ ক্রেতারা। যে কোনো দুর্যোগ দীর্ঘস্থায়ী হলেই বাজার ব্যবস্থার উপর এর নেতিবাচক প্রভাব পড়াটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন ওঠে তখন যখন বাজারে পণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই, আবার দামও চড়া। তাহলে কি বন্যা আসলেই কারণ, নাকি শুধুই অজুহাত? সুতরাং বন্যা পরবর্তী সময় কিংবা বন্যার সময় উৎপাদন আর বিপণন দুটো ব্যবস্থাতেই সরকারের নিবিড় তত্ত্বাবধানটাও জরুরি। বন্যার কারণে কিছু কিছু মাধ্যমে একটু
আগের চেয়ে একটু বেশি, হালকা কিছু বাড়তি দাম, অত বেশি না। এই মুহূর্তে আমরা যে বন্যা পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতিতে কিন্তু এখন পর্যন্ত সরবরাহ ব্যবস্থার উপরে কোনো চাপ সৃষ্টি করে নাই। দুর্যোগ পরবর্তী সময়ে কৃষি ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন বাজার পর্যালোচকরাও। এক্ষেত্রে কৃষকদের আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। বন্যার পরবর্তী কিন্তু সরকারের দিক থেকে কৃষি উপকরণ এবং অন্যান্য সহযোগিতা যেমন সহজ শর্তে ঋণ, সেটা সরকার কতটা কার্যকরভাবে করতে পারবে তার উপর নির্ভর করবে যে এই বন্যার প্রভাব কতটা কাটিয়ে উঠতে পারবে। তবে বাড়েনি মাংসের দাম। গরু 430, খাসি 650 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 টাকা দরে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জনজীবন। জমির ফসল নষ্ট হওয়ায় আমন মৌসুম নিয়ে চরম উদ্বিগ্ন কৃষকরা। এছাড়া বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যজীবীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 7 দিনের বন্যায় সিরাজগঞ্জের 25,528 হেক্টর জমির ফসল এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। আর বন্যার পানি বিভিন্ন জলাশয় ও পুকুরে ঢুকে যাওয়ায় ভেসে গেছে বিভিন্ন প্রজাতির প্রায় 983 মেট্রিক টন মাছ। কাতল মাছ ছাড়ছিলাম, এই জাপানি ছাড়ছিলাম, এগুলো সব মানুষ ভেসে গেছে। ধান তোলা যায় মানে পয়সা গেছে। অবকাঠামোগত ক্ষতি হয়েছে 2 কোটি টাকার একটু বেশি। সাকুল্যে ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকার মতো। জামালপুরে বন্যার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে কৃষি জমি ও মৎস্য খাতের ক্ষতি। এরই মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পাঠিয়েছে জেলা কৃষি অফিস। এছাড়া মৎস্য খাতের ক্ষয়ক্ষতি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে অন্তত 5,000 মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা জেলা মৎস্য কর্মকর্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গাইবান্ধার 3,440 হেক্টর জমির ফসল ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছে পুকুরের মাছ। বিভিন্নভাবে চারা উঁচু এলাকা এবং যেসব এলাকায় কোনো উপায় নাই সেখানে আমরা ভাসমান বীজতলা তৈরি করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। এদিকে গত 2 সপ্তাহ ধরে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এখন নদ নদীর পানি কমতে শুরু করলেও অনেক জমি থেকেই পানি সরে যায়নি। এতে ক্ষতির শিকার হয়েছেন অন্তত 2,18,000 কৃষক। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ শহরের কাটাও আবদা এলাকায় আছেন সহকর্মী তাফসির বাবু এবং মানিকগঞ্জের দৌলতপুরে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে আমরা যাব তাফসির বাবুর কাছে। তাফসির, হ্যাঁ কবির, আসলে 2 সপ্তাহ আগেরও বেশি সময় যখন আসলে বন্যার পানি সিরাজগঞ্জে ঢুকে যমুনা নদী হয়ে, তখনই আসলে এখানে সিরাজগঞ্জে মোট 9টি উপজেলা রয়েছে। তো এর মধ্যে 5টি উপজেলা প্লাবিত হয় এবং 5টি উপজেলার বলা যায় 195টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে এবং 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তো এরপরে কিন্তু বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং 1 সপ্তাহ আগে যেখানে যমুনার পানি সর্বোচ্চ বিপদসীমার উপরে উঠেছিল 89 সেন্টিমিটার, সেটি আজকে আমরা যেটি সরকারি তথ্য পাচ্ছি যে যমুনার পানি এখন বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একের পর এক গ্রাম থেকে বন্যার পানি সরে যাচ্ছে। এটি একটি এখানকার মানুষের জন্য সুখের খবর নিঃসন্দেহে। তবে একই সাথে এখনো কিন্তু প্রচুর মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তাদের গ্রামগুলো যে প্লাবিত হয়েছে সেই গ্রামগুলো থেকে এখনো পানি সরে যায়নি। তো যার ফলে যেটি হয়েছে যে এখানকার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং ঘর বাড়ি ফেলে রেখে তারা পাশে যে উঁচু বাঁধ রয়েছে সেই বাঁধে আশ্রয় নিয়েছেন। আর বন্যার পানি যখন ঢোকে তখন কিন্তু আসলে মানুষের একরকম যুদ্ধ হয় বন্যার সাথে যুদ্ধ করে টিকে থাকার। সে সময়কার পরিস্থিতি একরকম হয়, আর এখন যখন পানি কমতে শুরু করেছে তখনকার পরিস্থিতি কিন্তু আরেক রকম। এখন তারা আসলে বাড়িতে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন এবং কিভাবে বাসায় আসবেন, তাদের ঘর বাড়ি ঠিক করা এবং আসবাবপত্রগুলো যেগুলো হারিয়ে গেছে সেগুলোর বদলে কিভাবে আবার পুনর্বাসনটা সঠিকভাবে করা যায় সেই চেষ্টাটা করেন। আর এখন যেটি হয়েছে সবচেয়ে বেশি ভোগাচ্ছে যে গ্রামের মানুষ
মানুষ তো আসলে গ্রামীণ অর্থনীতি গবাদি পশু খাদ্য এসবের উপর অনেক নির্ভরশীল। তো অনেকের আসলে পশু বন্যা পানিতে ভেসে গেছে, কারো মারা গেছে। তো যেগুলো জীবিত আছে তাদের যে ধরেন হাঁস মুরগি গরু ছাগল এগুলোর যে খাবার দরকার, এই খাবারের একটা তীব্র সংকট এখানে দেখা দিয়েছে। আর মানুষের খাবারের সংকটও প্রাথমিকভাবে ছিল, তবে এখন সেটি নেই, কারণ পাশেই শহর রয়েছে সিরাজগঞ্জ শহর। তারা সেখানে গিয়ে দিনমজুরি করেন এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে এখানে আনতে পারেন। তো এইভাবেই আসলে তাদের জীবনযাত্রা চলছে। আর এখানে চিকিৎসার একটু সমস্যা ছিল, যে বিভিন্ন রোগবালাই এখানে পানিবাহিত রোগবালাই ইতিমধ্যে দেখা দিয়েছে। ওষুধের একটা সংকট ছিল, সেগুলো তারা নিজস্ব উপায়ে মেটানোর চেষ্টা করছেন। আর ঘর বাড়ি যেগুলো ডুবে গেছে সেগুলো যেহেতু এখন ধীরে ধীরে আবারও পানি সরে যাচ্ছে, অনেক এলাকায় আমরা এমনও দেখেছি যে পানি ঢোকার সময় ঠিকই ঢুকেছে, কিন্তু এখন যখন নদীর পানি নিচের লেভেলে চলে গেছে সেই গ্রামের পানি কিন্তু সরছে না, অনেকটা জলাবদ্ধতার মধ্যে পানিগুলো আটকে আছে। তো সেক্ষেত্রে পানি শুকানোর জন্য রোদটাই আসলে এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আর এইদিকে তীব্র গরমও রয়েছে। তো পানি সেই ক্ষেত্রে জলাবদ্ধতার পানিগুলো কমতে একটু বেশি সময় লাগছে। তো এইভাবে আসলে ধীরে ধীরে বন্যার পানি কমছে, এটি এখানকার মানুষকে আশাবাদী করে তুলছে যে তারা যত দ্রুত সম্ভব নিজেদের ঘরে ফিরতে চান। তো বন্যার আরো খবর আমরা শুনবো মানিকগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব, তার কাছ থেকে। তাফসীর, ধন্যবাদ আপনাকে। যেমনটা জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে বন্যার খবরাখবর, যে পানি কবলিত মানুষ যারা রয়েছেন সেই বন্যা আর পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঠিক আমি কিন্তু সকাল থেকে আপনাদেরকে মানিকগঞ্জের যে 6টি উপজেলার প্রায় 25টি ইউনিয়নেরও বেশি ইউনিয়ন পানিবন্দী হয়েছিল সেই খবরাখবর জানাচ্ছিলাম। সকালে ছিলাম আমরা ঘিওর এবং শিবালয় উপজেলায়। এই মুহূর্তে আমি দৌলতপুরের উপজেলার একটি ইউনিয়নে রয়েছি, যেখানে দেখছেন আপনারা যে গত 8 দিনেরও বেশি সময় ধরে এখানকার মানুষ যারা রয়েছেন বাসিন্দারা, তারা কিন্তু এই পানিবন্দী অবস্থায় রয়েছেন। যদিও এখন পানির অবস্থা হচ্ছে যে যমুনার পানি 4 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও কিন্তু এখানে পানিবন্দী মানুষের অবস্থার কোনো উন্নতি কিন্তু হয়নি। আর এই অঞ্চলটা যেখানে আমি অবস্থান করছি একেবারেই চরাঞ্চল, এই মানিকগঞ্জের যমুনার তীরবর্তী একটি অঞ্চল, যার কারণে এখানের পানি সরতে হয়তো আরো কিছু সময় লাগবে। তো এখানকার আসলে বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে অনেকদিন ধরেই কিন্তু তার প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে তারা এই ঘর বাড়ি ছেড়ে বাহিরে অন্যের বাসায় অথবা উঁচু স্থানে গিয়ে অবস্থান করছেন, ছেলে সন্তান অথবা তাদের যেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে। তো সবকিছু মিলিয়ে তারা এক ধরনের অবর্ণনীয় কষ্টের মধ্যে কিন্তু দিনাতিপাত করছেন। এবং একটা বিষয় বলে রাখি খুবই, সেটা হচ্ছে যে এই মানিকগঞ্জ উপজেলায় 200 মেট্রিক টন চাল এবং 20 লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ হয়েছে যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন বা বন্যা কবলিত অবস্থায় আছেন তাদের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকে অভিযোগ করেছেন যে তারা সেই ত্রাণের টাকা বা তারা যে ত্রাণের যে চাল সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেই চাল বা টাকা কোনো কিছুই কিন্তু এখনো পাননি। এছাড়া এখানে যে সুপেয় পানির অভাব তো রয়েছে, সকাল থেকে জানাচ্ছিলাম। চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে বড় সমস্যা হলে সড়কগুলো কিন্তু একেবারেই ভেঙে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা, যার কারণে অসুস্থ হয়ে পড়লে কাউকে নিয়ে উপজেলা শহরে যেতেও কিন্তু অনেকটা বেগ পোহাতে হচ্ছে। আর বাকি সবকিছু মিলে খাদ্য সংকট খুব একটা নেই, তবে রান্নাবান্না করতে না পারার কারণে কিছুটা ঝামেলা তাদের কিন্তু পোহাতে হচ্ছে। তো খুবই সবকিছু মিলিয়ে বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশা করা হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই এই সমস্ত মানুষ যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের মুক্তি মিলবে, তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবেন। তো খবির, এই ছিল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে আমার হাতে সবশেষ খবির। জুনায়েদ আল হাবিব আমাদের জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে। এর আগে তাফসীর বাবু জানাচ্ছিলেন সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বাংলাদেশি ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে অযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নির্বিঘ্ন জীবনযাপনে তার উপর আস্থা রাখা যায় না বলে মন্তব্য করেন তারা। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়া জনবহুল এলাকা আপার ডার্বির কাউন্সিলম্যান শেকিলা কোলস সময় টেলিভিশনকে বলেন, এবার এ রাজ্যে দুই দলের কিছুটা লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসরো পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে বিবেচিত পেনসিলভেনিয়াতে এবারের নির্বাচনের অন্যতম আলোচ্য বিষয় ট্রাম্পের নেতিবাচক রাজনীতি। জাতিবিদ্বেষপূর্ণ বক্তব্য ও তার অভিবাসন বিরোধী অবস্থান অন্যান্য দেশের অভিবাসীদের মতো ক্ষুব্ধ করেছে প্রবাসী বাংলাদেশিদেরও। লোকাল বাঙালি হিসেবে পেনসিলভেনিয়া স্টেটে যারা আমরা বসবাস করছি, স্পেশালি ফিলাডেলফিয়া এবং সারাউন্ডিং ফিলাডেলফিয়া এরিয়াতে অ্যাবাউট 80% পিপল যারা বার্নি সাপোর্টার ছিল তারা অলরেডি এন্ডোর্স করেছে বা অলরেডি তারা মাইন্ড ডিসাইডেড করেছে যে আগামী নির্বাচনে একাত্মতা ঘোষণা করবে এবং হিলারিকে ভোট দিবে। ট্রাম্পের বাণিজ্য নীতি বাংলাদেশি ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। ট্রাম্প ইজ নট ওয়েল এক্সপেরিয়েন্সড, তার নিজের সম্পর্কে সে নিজে চিন্তা করে, সে টোটাল কমিউনিটি টোটাল দেশ এই সম্পর্কে কিভাবে ইকোনমিক সার্ভাইভ করবে সেটা যদি জানে না। সে অনেকবারে ব্যাংক্রাপসি করছে, যার মধ্যে অনেস্টি নাই। সেই ক্ষেত্রে বাঙালিরা মনে করে যে রিপাবলিকান ইজ নট গুড এনাফ ফর আওয়ার বিজনেস সোসাইটি। বাঙালি অধ্যুষিত আপার ডার্বির নির্বাচিত কাউন্সিল ওমেন ডক্টর শেকিলা কোলস জানান, বিভিন্ন কমিউনিটির উদ্বেগের বিষয়টি তিনি অবগত। পেনসিলভেনিয়ায় বরাবরই ডেমোক্রেটদের আধিপত্য থাকলেও এবার দুই দলের মধ্যে লড়াই হবে বলে মনে হচ্ছে। তবে রিপাবলিকানদের তুলনায় এখানকার ডেমোক্রেটরা অনেক বেশি ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী ফিলাডেলফিয়া। পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেনসিলভেনিয়ার এ শহরেই যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন ও গৃহীত হয়। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অলিম্পিকের খবর ফুটবল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশার ড্র দিয়ে অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের অভিযান শুরু করল ব্রাজিল। এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে নেইমারের দল। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়েছে পর্তুগাল। ব্রাসিলিয়ায় ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ব্রাজিলেরই। আক্রমণভাগের তিন তারকা নেইমার, বারবোসা ও জেসুস বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেননি। 59 মিনিটে মাভালা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। 69 মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় ব্রাজিলকে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এদিকে রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে পর্তুগালের মুখোমুখি হয় আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের 66 মিনিটে পাসিয়েন্সিয়ার গোলে লিড পায় পর্তুগাল। এরপর 84 মিনিটে বদলি হিসেবে নামা পিতের গোলে 2-0 ব্যবধানে জয় পায় পর্তুগিজরা। আর 20 বছর পর অলিম্পিক ফুটবলের হার নিয়ে মাঠ ছাড়ে দুবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আজ ময়মনসিংহে শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ রাউন্ডের খেলা। প্রথম দিনে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 4টায়। 3 রাউন্ডের খেলা শেষে 2 জয় এবং 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। দারুণ ফর্মে আছে ক্লাবটির ফুটবলার রুবেল মিয়া। এখনো পর্যন্ত লিগে 3 গোল করেছেন এই স্ট্রাইকার। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি। 3 ম্যাচে 1 জয় ও 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। দলের সঙ্গে যোগ দিয়ে গোল করেছেন ওয়েটসন। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ের জন্য তার উপরই ভরসা রাখবে ধানমন্ডি জায়ান্টরা। এছাড়াও অভিজ্ঞ স্ট্রাইকার এনামুল এখনো পর্যন্ত 2 গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1.5 বছর ধরে নিখোঁজ গোপালগঞ্জ বগুড়ার 3 পরিবারের 9 জন। সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় পাড়ি জমিয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী সমাবেশ। নিজ নিজ অবস্থানে থেকে সোচ্চার হওয়ার আহ্বান। ময়মনসিংহে ছিনিয়ে নেয়ার সময় র্যাবের গুলিতে শোলাকিয়া হামলার আসামি শফিউল সহ 2 জঙ্গি নিহত। 3 র্যাব সদস্য আহত। অস্ত্র, গুলি ও মোটরসাইকেল জব্দ। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব। 7 আগস্ট থেকে শুরু হচ্ছে গণশুনানি। ক্ষতিগ্রস্ত হবে রপ্তানিমুখী শিল্প, আশঙ্কা ব্যবসায়ীদের। এবং দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জনজীবন। ফসল নষ্ট হওয়ায় উদ্বিগ্ন কৃষকরা, পানি ঢুকে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।